স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবছর। দেশের অর্জন ও অগ্রগতি নজর কেড়েছে বিশ্বের। নিরাপত্তার কড়াকড়ির মাঝেই বর্ণিল আতশবাজিতে 2021 সালকে বরণ, নতুন শুরুর আশা। করোনা মুক্তির আশায় নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। বিভিন্ন দেশে সীমিত আয়োজন। চলতি মাসেই আসতে পারে করোনা ভ্যাকসিন। তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করছে সরকার। এবং মেট্রো রেল, পদ্মা সেতু সহ চলছে বেশ কিছু মেগা প্রকল্প। উন্নয়নে বিশ্বকে অবাক করে দেবে দেশ, আশা পরিকল্পনা মন্ত্রীর। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি সাফাদ্দিন ফরিদ। আর আছে আমি ফারহানা হক। যাচ্ছি পরের খবরে। এবছর 50-এ পা দিল বাংলাদেশ। উদযাপন হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 30 লাখ শহীদের আত্মত্যাগে স্বাধীন হওয়ার 50 বছরই বাংলাদেশের অর্জন ও অগ্রগতি নজর কেড়েছে সারা বিশ্বের। বিশ্ব নেতাদের উপস্থিতিতে 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে চায় সরকার। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, নতুন বছরে 14,000 গৃহহীন মুক্তিযোদ্ধাকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। 1971 থেকে 2021 স্বাধীনতার 50 বছর। উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে ধাবমান বাংলাদেশের জন্য এ এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। প্রত্যাশা আছে বিশ্ব নেতাদের উপস্থিতিতে ঘটা করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের। তবে সবকিছু এখন নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রীও দেখিয়েছেন আসার আগ্রহ। পাকিস্তানিদের বর্বর আক্রমণে মুক্তিযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ। এদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দেয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। কিন্তু 50 বছর পরে বাংলাদেশ অর্থনীতির সব সূচকে দুর্দান্ত অবস্থানে, প্রশংসায় সারা বিশ্ব। এ এক দারুণ অর্জন বলছেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। তবে উন্নয়নকে টেকসই করতে জ্ঞানভিত্তিক জাতি গঠনে গুরুত্ব দেওয়ার তাগিদ তার। আমাদের সময় মানুষের খুব কম মানুষের 2-3টি পোশাক ছিল, পায়ে একটা জুতো ছিল বা স্যান্ডেল ছিল। আমি যদি খালি সেদিক থেকে বিচার করি তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ কত দ্রুত কোন পর্যায়ে পৌঁছেছে। এই উন্নয়নের সঙ্গে, এই জিডিপি বৃদ্ধির সঙ্গে শিক্ষা সংস্কৃতির জিডিপি সমান্তরালে বৃদ্ধি করতে হবে। এই জিডিপি বৃদ্ধি না হওয়ার কারণে আজকে ভাস্কর্য ভাঙতে চাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরো আগেই সামিল হতো উন্নত দেশের কাতারে, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 30টা বছর তো আমাদের মানে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তার 20 ভাগও হয়নি। একই অনুপাতে যদি উন্নয়ন হতো তো আমরা তো এখন সিঙ্গাপুরকে ছাড়িয়ে থাকতাম। গৃহহীন মুক্তিযোদ্ধাদের মুখে হাসি ফোটাতে এবছরই তাদের আবাসনের ব্যবস্থা করা হবে জানান মন্ত্রী। ফেব্রুয়ারিতে শুরু হবে এই প্রকল্পের কাজ। যে বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা 14,000 মুক্তিযোদ্ধাদের উন্নত মানের বাড়ি, প্রত্যেকটা প্রায় 16 লক্ষ টাকার অধিক টাকা ব্যয় একটা করে বাড়ি, এটার ডিজাইন নীতি সবই খুবই উন্নত মানের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গঠিত হয়েছে বিশেষ মন্ত্রিসভা কমিটি। দেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, তাই স্বাধীনতার চেতনা ও দেশবিরোধীদের ষড়যন্ত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সুবর্ণ জয়ন্তীতে বছর জুড়ে নেওয়া হবে নানা উদ্যোগ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর ভয়াবহতাকে পেছনে ফেলে বিশ্বের সাথে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানালো বাংলাদেশ। স্বাস্থ্যবিধি মানতে নানা নিষেধাজ্ঞার মাঝেও আতশবাজি, আলোকসজ্জা আর ফানুস উড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে 2021 সালকে বরণ করে নেওয়া হয়। নতুন বছর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
2021 সালের প্রথম প্রহরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ির ছাদে অবস্থান করে মানুষ। এক একটি ছাদ থেকে একের পর এক আকাশে ছুটে যেতে দেখা যায় বর্ণিল আতশবাজি। এর পাশাপাশি কেউ কেউ উড়িয়েছেন ফানুস। কোনো কোনো ছাদে ছিল গান বাজানোর ব্যবস্থা। করোনা পরিস্থিতির কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ভবনের ছাদে উৎসব আয়োজন ও আতশবাজি ফোটানোর ওপর নিষেধাজ্ঞা দেয়া হলেও তা খুব একটা মানতে দেখা যায়নি। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন শুরুর আশায় নতুন বছরকে বরণ করে নিয়েছেন সবাই। করোনা মহামারীর ভয়াবহতাকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। স্বাস্থ্যবিধির কড়াকড়ির মধ্যেই বিশ্বে প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে বিশ্ব জুড়েই করোনার সতর্কতা মেনে চলছে উৎসব। সংক্রমণের ভয়াবহতা বেশি এমন অনেক দেশেই বাতিল করা হচ্ছে বর্ষবরণের নানা আয়োজন। প্রথম দেশ হিসেবে ইংরেজি নতুন বছর 2021কে বরণ করল নিউজিল্যান্ড। করোনা সংক্রমণ রোধে বাড়তি সতর্কতায় পালিত হয় বর্ষবরণ উৎসব। মাত্র 5 মিনিটের আতশবাজির আয়োজন করা হয় ওকল্যান্ডের হারবার ব্রিজে। বিভিন্ন পর্যটন এলাকায় করা হয়েছে আলোকসজ্জা। নিউজিল্যান্ডের পরপরই 2021কে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। প্রতি বছরের মতো এবছরও সিডনিতে চোখ ধাঁধানো আতশবাজির আয়োজন করে দেশটি। তবে প্রতিবারের মতো এই দৃষ্টিনন্দন আতশবাজি উপভোগ করতে ছিল না হাজারো মানুষের ভিড়। করোনায় সরকারের নানা নিষেধাজ্ঞার কারণে অনেকটাই ফাঁকা ছিল সিডনির হারবার এলাকায়। তবে মনোমুগ্ধকর আতশবাজি দিয়ে 2021কে স্বাগত জানালো হংকংবাসী। দেশটিতে করোনার স্বাস্থ্যবিধির কড়াকড়ি থাকলেও অন্যান্য দেশের মতো ততটা সীমিত ছিল না আয়োজন। প্রতি বছরের মতো এবারও দেশের বাইরে থেকে দর্শনার্থীরা যোগ দিচ্ছেন এই জমকালো অনুষ্ঠানে। তাইওয়ানেও দেখা মিলেছে দৃষ্টিনন্দন আয়োজনে। আতশবাজি আর লাইট শোর মাধ্যমে 2020কে বিদায় জানায় তাইওয়ানের জনগণ। রীতি অনুযায়ী প্রেসিডেন্টের বাসভবন থেকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজনের আনুষ্ঠানিকতা, যদিও সেখানে আরোপিত ছিল করোনার বিধিনিষেধ। তবে বর্ষবরণের আয়োজন থেকে বঞ্চিত দ্বিতীয় ধাপে সংক্রমণের বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। নতুন বছরকে স্বাগত জানানোর বদলে নতুন করে কড়াকড়ি আরোপে গৃহবন্দী যুক্তরাজ্যের 2 কোটি মানুষ। জনসমাগম বাতিলের পাশাপাশি আতশবাজি বেচাকেনা নিষিদ্ধ করে জার্মানি। করোনার কারণে বড়দিনের আনন্দ বিসর্জন দেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। Und so wird es auch noch eine ganze Weile bleiben. Es wird noch eine ganze Zeit an uns allen liegen. অবশ্য সংক্রমণ বাড়লেও বর্ষবরণ আয়োজনে ব্যস্ত ইটালির মানুষ। বড় কোনো উৎসব না হলেও বাড়তি উৎসব আয়োজনে কোনো নিষেধাজ্ঞা দেয়নি দেশটির সরকার। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার যুক্তরাষ্ট্রের বর্ষবরণ আয়োজনের আরো খবর জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সোলাইমান। সোলাইমান, করোনা পরিস্থিতির মধ্যেই সারা বিশ্বে এই নতুন বছরের আয়োজন চলছে। কি অবস্থা যুক্তরাষ্ট্রের? সেখানে প্রস্তুতি কেমন দেখছেন, আয়োজন কেমন দেখছেন, আমাদের জানাবেন। আপনি জানেন যে এখন এখানে নিউ ইয়র্ক সময় রাত 10টা, আর মাত্র 2 ঘন্টা পরে যুক্তরাষ্ট্রবাসী পদার্পণ করবে 2021-এ। তারা 2020কে বিদায় দিচ্ছে চোখজ্জ্বল এবং 2021কে তারা বরণ করতে চায় হাসি মুখে, কারণ অনেক আশার আলো নিয়ে তারা 2021কে বরণ করবে। আপনি যেমনটা জানেন যে আমি দাঁড়িয়ে আছি ম্যানহাটন এলাকায়, সেখানে আমি কিছুক্ষণ আগে ঘুরে এসেছি টাইম স্কোয়ার থেকে, যেখানে এই বছরে প্রথম পুলিশ ওই এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে শুধুমাত্র কোভিড এর কারণে, করোনা পরিস্থিতির কারণে। আপনি যেমনটা জানেন যে খ্রিস্টমাস এবং থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে ওখানে যে লক্ষ লক্ষ জমায়েত হয়েছিল এই টাইম স্কোয়ারে, সেখান থেকে হাজার হাজার লোক প্রতিদিন মারা যাচ্ছে এবং লক্ষ লক্ষ লোক আক্রান্ত হচ্ছে। সেই জন্য গত 3 দিন থেকে এটা টাইম স্কোয়ার এলাকার সমস্ত সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং নিষিদ্ধ করা হয়েছে এখানকার সমস্ত ঘরোয়া আয়োজন। তবে আসার কথা হচ্ছে যুক্তরাষ্ট্রবাসী যেমনটা মনে করছেন যে ডিসেম্বর থেকে যেমন ভ্যাকসিন শুরু হয়েছে, তো জানুয়ারি এবং ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে এই ভ্যাকসিন সম্পন্ন হবে এবং যুক্তরাষ্ট্রের 30 কোটি মানুষ তারা ভ্যাকসিন পেয়ে যাবে। তখনই তারা 2021কে সে আগের যুক্তরাষ্ট্র
এই হাসি হাসি আনন্দে ফিরে পাবে এবং যুক্তরাষ্ট্র আগের মতোই তার প্রাণ ফিরে পাবে, এমনটাই আশা করতে থাকেন যুক্তরাষ্ট্রবাসী। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে এই যুক্তরাষ্ট্রব্যাপী, কারণ আপনি যেমনটা জানাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলেক্টেড প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে যে ক্ষমতা হস্তান্তর নিয়ে যে টানাপোড়েন চলছে, এই টানাপোড়েনের মধ্যে অনেকটা আশা এবং আশঙ্কার মধ্যেই কিন্তু আজকে এই যুক্তরাষ্ট্রবাসী এই 31কে বিদায় জানিয়ে 2021কে বরণ করছেন। যুক্তরাষ্ট্র থেকে বর্ষবরণের প্রস্তুতির কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM সোলাইমান। সংবাদে আরো যা থাকছে, দেশে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি বাস্তবায়ন শেষ হয়েছে। মার্চের মধ্যে সব দুর্গম এলাকায় নিশ্চিত হবে বিদ্যুৎ সুবিধা। ওয়াসা থেকে ঢাকার খালের দায়িত্ব 2 সিটির হাতে। শনিবার থেকেই কাজে নামছেন তাপস। করোনা মহামারীতে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সুখবর, এ মাসের শেষেই দেশে আসতে পারে করোনার ভ্যাকসিন। এমন দুর্যোগ মোকাবিলায় তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। 8 বিভাগে আধুনিক ক্যান্সার হাসপাতাল এবং প্রতি জেলায় PCR ল্যাব, ICU ইউনিট, বার্ন ইউনিট প্রতিষ্ঠার লক্ষ্য ঠিক করা হয়েছে এবছর। এছাড়াও সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনতে মহাখালীতে হবে বঙ্গবন্ধু স্বাস্থ্যনগরী। করোনা মহামারী চোখে আঙুল দিয়ে দেখিয়েছে দেশের স্বাস্থ্য খাতের নানা অসঙ্গতি। দুর্নীতি আর অব্যবস্থাপনার যেসব অভিযোগ উঠেছে তা খণ্ডাতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। উদ্দেশ্য টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রয়োগ। নতুন বছরে দেশের স্বাস্থ্য খাতের জন্য সবচেয়ে বড় সুখবর, এ মাসেই পাওয়া যাবে ভ্যাকসিন। শুরুর দিকে 4.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া যাবে। আশা করছি শুরুতেই আমরা ভ্যাকসিন পেয়ে যাব এবং আপনারা জানেন যে বিশ্বের কয়েকটি দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং আমরা যে ভ্যাকসিন সরাসরি ক্রয় করেছি 3 কোটি ডোজ, এবং এটা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স ফ্যাসিলিটিজে যে আরো 20% পপুলেশনের জন্য যে ভ্যাকসিন আসবে, মোটামুটি আমরা 4.5 কোটি মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা আমাদের ইতিমধ্যে হয়েছে। নতুন বছরের স্বাস্থ্য খাতে আছে আরও বেশ কিছু আশার খবর। সারা দেশের জেলা হাসপাতালগুলো শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি হাসপাতালে বাড়বে শয্যা সংখ্যা, স্থাপিত হবে কোভিড আইসোলেশন ইউনিট, ICU ইউনিট, সংক্রমণ প্রতিরোধ বিভাগ। এছাড়া অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা, বার্ন ইউনিট প্রতিষ্ঠা এবং বর্জ্য ব্যবস্থাপনাও শক্তিশালী করা হবে। ঢাকা মেডিকেল কলেজকে 5000 শয্যায় উন্নীত করা, 8 বিভাগে আধুনিক ক্যান্সার হাসপাতাল এবং মহাখালীতে বঙ্গবন্ধু স্বাস্থ্যনগরী করার কাজও শুরু হবে এবছরেই। এছাড়া মানসিক হাসপাতাল, আমাদের যেটা পাবনায় মানসিক হাসপাতাল রয়েছে, সেটাকেও আরো সম্প্রসারণ করে আধুনিকায়ন করা এবং সেটাকে আরো জোরদার শক্তিশালীকরণ, এই প্রকল্পটা নিয়েও আমরা কাজ করছি। আমরা আরো কাজ করছি আমাদের মহাখালী এলাকায় যে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে অর্গানাইজ করে একটা বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী প্রতিষ্ঠা করা, এই ধরনের একটা প্রকল্প নিয়েও আমরা পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সংকট কাটাতে স্বাস্থ্য খাতে প্রায় 50,000 জনবল নিয়োগের সুখবরও আসতে পারে এবছর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 28 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 21 এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,559 জনের। 180টি ল্যাবে বৃহস্পতিবার দুপুরের আগের 24 ঘন্টায় 13,254 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1014 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.65%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,13,510 জনে। সুস্থ হয়েছেন আরও 1,389 জন। এ নিয়ে মোট সুস্থ 4,57,459 জন। এদিকে বছরের শেষ দিনেও বিশ্বে করোনায় আরও প্রায় 13,000 মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 6,93,000 মানুষ। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 18,24,000, মোট শনাক্ত 8,37,00,000 বেশি।
আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন 5,92,00,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার করোনায় 2,972 জনের প্রাণহানি হয়েছে, নতুন করে শনাক্ত 2 লাখের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লস অ্যাঞ্জেলস ও ক্যালিফোর্নিয়া রাজ্যে। ব্রাজিলে একদিনে 1,000-এর বেশি মৃত্যু ও নতুন 56,000 রোগী শনাক্ত হয়। যুক্তরাজ্যে দ্বিতীয় দফার বিস্তার শুরুর পর 31শে ডিসেম্বর সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন 56,000 রোগী, মারা গেছেন 964 জন। এদিকে যুক্তরাজ্যের পর আর্জেন্টিনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অনুমোদন দিয়েছে। এছাড়াও বৃহস্পতিবার রাশিয়ায় 27,000, ইটালিতে 23,000, ফ্রান্সে 20,000, স্পেনে 15,000, জার্মানিতে 23,000 রোগী শনাক্ত হয়েছে। মেট্রো রেল, পদ্মা সেতু সহ একসাথে চলছে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কর্মযজ্ঞ। কয়েক বছর আগে যা ছিল স্বপ্ন, শিগগিরই দৃশ্যমান হবে সেগুলো। সুফল পেতে শুরু করবে দেশ। যোগাযোগ ও অর্থনীতিতে আসবে বিশাল পরিবর্তন। পরিকল্পনা মন্ত্রীর আশা, এমন উন্নয়নে বিশ্বকে অবাক করে দেবে বাংলাদেশ। করোনা মহামারীতে বিপর্যস্ত গোটা বিশ্ব, তার প্রভাব পড়ে পদ্মা সেতুর নির্মাণ কাজেও। সব বাধা পেরিয়ে দৃশ্যমান হয়েছে 6.15 কিলোমিটার সেতু। মূল সেতুর 91% কাজ শেষ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি 82.5%। 2022 সালে এটি চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। সবচেয়ে অহংকারের দিক, বাংলাদেশ সরকারের 30,000 কোটি টাকায় নির্মাণ হচ্ছে পদ্মা সেতু। 2001 সালে 4 জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2007 সালে 10,162 কোটি টাকার প্রকল্প একনেকে পাস হয়। সেটি বেড়ে দাঁড়িয়েছে 30,193 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি হবে 1 থেকে 1.5 ভাগ। দক্ষিণ পশ্চিম অঞ্চলের জিডিপি বাড়বে 2 ভাগের বেশি। এই সেতুর মাধ্যমে মংলা ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে যুক্ত হবে রাজধানী এবং সরাসরি যোগাযোগ স্থাপিত হবে চট্টগ্রামের সাথে। পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত 39,258 কোটি 13 লাখ টাকা ব্যয়ে 173 কিলোমিটার রেলপথ প্রকল্পেরও অগ্রগতি হয়েছে 31%। দ্রুতগতির আধুনিক যান মেট্রো রেলও নগরবাসীর কাছে এখন আর স্বপ্ন নয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবছরই চালু হচ্ছে উত্তরা থেকে মতিঝিল অংশ। 20 কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 38 মিনিট। এই প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে 53 ভাগের বেশি। এ মাসে মেট্রো রেলের 5টি কোচ দেশে আসার কথা রয়েছে। আপাতত 5টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালানো হবে। মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত মূল সড়ক ধরেই এগিয়ে চলছে নির্মাণ কাজ। সারি সারি পিয়ারের উপর একের পর এক বসছে ভায়াডাক্ট। এর মধ্যে আগারগাঁও অংশে 11 কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ শেষ হয়েছে। মতিঝিল অংশেও চলছে ভায়াডাক্ট নির্মাণ। এর সঙ্গে সমান তালে এগিয়ে চলছে রেল লাইন বসানোর কাজ। রেল লাইন বসানো হয়েছে এখন পর্যন্ত 5 কিলোমিটারের বেশি। আগারগাঁও অংশে 9টি স্টেশনের সবগুলোর প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে বাকিগুলোর নির্মাণ শেষ হবে। মতিঝিল অংশেও চলছে স্টেশন নির্মাণের কাজ। দেশের সবচেয়ে ব্যয়বহুল ও প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে পাবনায়। এর ব্যয় ধরা হয়েছে 1,13,000 কোটি টাকা। 90% অর্থ ঋণ দিচ্ছে রাশিয়া। করোনাকালে অনেক প্রকল্প গতি হারালেও বাধাগ্রস্ত হয়নি রূপপুর পারমাণবিক। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের জন্য বর্তমান অবস্থা মোকাবেলায় ব্যবস্থা করা হচ্ছে প্রশিক্ষণের। করোনাকালে এই যে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিজ্ঞতা দেখা দিচ্ছে, সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে কি করণীয় সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরে বই উৎসব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে সময়মতো পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ কঠিন হলেও তা সম্পন্ন করেছে সরকার। পাঠ্যপুস্তক ছাপানো এবং বিতরণের ব্যবস্থা করা এটা একটা কঠিন কাজ, দ্রুহ কাজ। করোনায় ঘরে থেকে শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই ও খেলাধুলা করার পরামর্শ দেন। পাশাপাশি সন্তানদের সময় দিতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানান। সবথেকে কষ্ট পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারাক্ষণ ঘরে বসে থাকে। আদালতের আদেশে স্থগিত থাকা সরকারি মাধ্যমিকে ভর্তির অনলাইন লটারির নতুন তারিখ 11 জানুয়ারি। এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, বয়সের ফাঁদে পড়ে যে বিপুল সংখ্যক শিশু স্কুলে ভর্তির জন্য আবেদন করতে পারেনি, তাদের আবেদনও নেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5টা থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি আবেদন করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ভর্তির আবেদনের সফটওয়্যার আগামী 7 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত চলমান থাকবে। এর আগে গত 15 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন নেওয়া হয়। 30 ডিসেম্বর ছিল ভর্তি লটারির নির্ধারিত দিন। তবে নির্ধারিত শ্রেণীতে ভর্তির নির্ধারিত বয়সের চেয়ে কয়েকদিন কম হওয়ার কারণে বিপুল সংখ্যক ভর্তিচ্ছু শিশু আবেদন করতে পারেনি। আপনারা আছেন সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে। সংবাদে আরো যা থাকছে। জিডিপির হিসেবে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ। রপ্তানি, রেমিটেন্স আর কৃষিতে সাফল্য, রিজার্ভ নতুন উচ্চতায়। ভিনদেশি পাখিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। করোনায় এবছর হচ্ছে না পাখি মেলা। (1850) সালে লন্ডনে প্রদর্শনের 170 বছর পর দেশে বোনা হয়েছে ঐতিহ্যবাহী মসলিন শাড়ি। গবেষকেরা দীর্ঘ 6 বছরের চেষ্টায় আবারও মসলিন বুনতে সফল হয়েছেন। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয় 14 কোটি টাকা। গত 28 ডিসেম্বর ঢাকাই মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনে। 2014 সালে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প হাতে নেওয়া হয়। এর কঠিন ধাপ ছিল মসলিনের কাঁচামাল ফ্রুটিকার্পাস জাতের তুলা গাছের সন্ধান। ইতিহাস বিশ্লেষণ করে অনেক সন্ধানের পর 2017 সালে গাজীপুরের কাপাসিয়ায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে মেলে এই গাছ। খবর পেয়ে গবেষকরা তুলার ধরন দেখে নিশ্চিত হন এ দিয়ে মসলিন কাপড় তৈরি করা সম্ভব। নতুন করে চরকা দিয়ে সুতা কাটা ও মসলিন তৈরির জন্য 40 জন তাঁতিকে প্রশিক্ষণ দেওয়া হয় 2 বছর, আর তাঁতপিট লুম চালানোর প্রশিক্ষণ দেয় 6 জনকে। মসলিনের কাপড় দেখতে ও সুতা সংগ্রহ করতে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম ভ্রমণ করেন একদল গবেষক। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে 6 জন তাঁতিকে দিয়ে কুমিল্লার চান্দিনায় 300 থেকে 400 কাউন্টের সুতা বানানো শুরু হয়। সেই সুতা দিয়ে সোনারগাঁয়ে বানানো হয় কাপড়। প্রায় 300 বছর পর সেই সুতা দিয়ে তৈরি করা হয় 6টি মসলিন শাড়ি, যার একটি উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। প্রথমে 7 সদস্যের একটা কমিটি হয়েছিল, পরে এটা এক্সপ্যান্ড করে এটা একটা গুড টিম ওয়ার্ক। মানে আমাদের এই টিমটাতে ডাইভার্সিফাইড লোক আছে। যেমন আমাদের যে প্লান্ট মসলিনের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে মসলিন মানে কি এটা কাপড়ে, এবং অবশ্যই এটা 100% সুতা থেকে তৈরি হয়। প্রায় 20 মাস আগে মসলিনের 5টি নমুনা দিয়ে জিআই স্বীকৃতির জন্য আবেদন করে বাংলাদেশ। বেশ কয়েক মাস আগে স্বীকৃতি পেলেও গেল 28 ডিসেম্বর ঢাকাই মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ হয়। আমাদের কাছে এখন আছে কি গাছ আছে, আমাদের এক্সপার্ট লোক আছে, স্পিনিং করার যন্ত্র আছে, এবং বোনা রেখে দেয়। সুতা হলেই তো হবে না, সেটা ডিজাইন করা। এমন একটা শাড়ি বানানো হয়েছে যেটা 1710 সালে বানানো হয়েছিল। সেই ডিজাইন দেখে এই শাড়িটা বানানো হয়েছে। সরকারের পাশাপাশি মসলিন ফেরাতে কাজ করছে সৃজনশীল প্রতিষ্ঠান ড্রিক। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে 2 বছরের চেষ্টায় 300 কাউন্টের মসলিন শাড়ি বুনেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাঁতি আলামিন। এখন 500 কাউন্টের একটি মসলিন শাড়ি বুনছেন তিনি। সরকার যদি এগিয়ে আসে আমি আরও ভালো কিছু করব। আমার অনেক ইচ্ছা, আশা, যে দেশের জন্য আমি একটা কিছু করার খুবই আশা। সরকারি ও বেসরকারি উদ্যোগে খুব শিগগিরই বাংলাদেশে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিনের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাজশাহীতে আজ শুরু হতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ। এই বিষয়ে আরো খবর জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে আজ থেকে বই বিতরণ শুরু হবার কথা রয়েছে এবং নতুন যারা শিক্ষার্থী তারাও অপেক্ষা করে আছে অধীর আগ্রহে বইয়ের জন্য। এই বিষয়ে বিতরণ কি শুরু হয়েছে কিনা, এবং এই করোনা পরিস্থিতির মধ্যে এই যে বিতরণ ব্যবস্থাপনা কেমন দেখছেন সেখানে? পরিস্থিতির মধ্যে কিন্তু রাজশাহীতে বই উৎসব না হলেও কিন্তু বই বিতরণ যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা সকাল থেকে রাজশাহীর বিভিন্ন স্কুলে গেছি, সেখানে দেখেছি যে একেবারে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষার্থীর মুখে মাস্ক পরা নিশ্চিত করে, এবং তারা স্কুল ড্রেস পরে তারা কিন্তু ক্লাসে এসে, এবং এটি বলা হচ্ছে যে যখন যারা আসছেন তাদের সেই ক্লাসের বই দিয়ে সাথে সাথেই তাদেরকে স্কুল ত্যাগ করার কথা বলা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি, আমি এখন অবস্থান করছি রাজশাহীর পিএন গার্লস সরকারি স্কুলে, সেখানে দেখেছি যে ক্লাস 4 এবং ক্লাস 7 এর
শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন এবং তাদের এখানে বই দিচ্ছেন এবং সেটি পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে। বিভিন্ন তাদের যে শাখাগুলো আছে ক, খ, গ, ঘ, সেই শাখা অনুযায়ী শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে বসানো হচ্ছে এবং একে একে তাদেরকে বই দেওয়ার পর তাদেরকে স্কুল ত্যাগ করার কথা বলা হচ্ছে। জানা রেখেছে রাজশাহীতে কিন্তু রাজশাহীতে প্রাক প্রাথমিক 43,380টি বই এর মধ্যে এসেছে এবং সেটি দেওয়া হচ্ছে। প্রাথমিকে 13,89,576টি বইয়ের চাহিদা রয়েছে, সেক্ষেত্রে এসে পৌঁছেছে হলো 13,03,494। এইখানে বলা যায় যে প্রাথমিকে প্রায় 86,000 বইয়ের সংকট এখনো আছে, যেগুলো রাজশাহীতে এসে পৌঁছায়নি। তবে সবচেয়ে বেশি সংকট এখানে রয়েছে হলো মাধ্যমিকের। এই যে মাধ্যমিকের শুধু ক্লাস 7 এর বই রাজশাহী এসে পৌঁছেছে, তাও 6টি বই থাকার কথা, সেখানে 4টি বই এসে পৌঁছেছে, 2টি করে বই এখনো সংকট রয়েছে। এছাড়া বাকি যে ক্লাসগুলো আছে সেগুলোর বই এখনো এসে পৌঁছায়নি। সংশ্লিষ্টরা বলছেন যে তারা পর্যায়ক্রমে আগামী 2-1 দিনের মধ্যে যে সংকটটি রয়েছে বইয়ের, সেই বইগুলো রাজশাহীতে পৌঁছালে পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীদেরকেই বই দেওয়া হবে। আমি কথা বলেছি যে শিক্ষা অধিদপ্তরে যারা আছে সংশ্লিষ্ট তাদের সাথে, তারা বলছে যে বইয়ের যে সংকটটি সেইটি তারা সরকার সংশ্লিষ্টদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে 2-1 দিনের মধ্যে হয়তো যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে একটা বিষয় আমরা দেখেছি, এখানে শিক্ষার্থীরা যারা এখানে এসেছেন বহুদিন তারা স্কুলে না আসার পরে, যেহেতু ভার্চুয়ালি তারা তাদের ক্লাস কার্যক্রম চালাচ্ছেন, যারা এসেছেন তারা কিন্তু খুব উৎসাহের সাথে এসেছেন এবং তারা এখানে আসার পর নতুন বই হাতে পেয়ে, করোনা পরিস্থিতিতে যে নতুন বই তারা হাতে পেয়েছে, এতে তারা বেশ আনন্দিত। তারা বলছেন যে এই করোনা পরিস্থিতির মধ্যে সহকর্মী মাইনুল হাসান জানাচ্ছিলেন রাজশাহী থেকে, সেখানে বই বিতরণ কর্মসূচি বিস্তারিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি মাথাপিছু জিডিপির হিসেবে পেছনে ফেলছে বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতকে। রপ্তানি, রেমিটেন্স আর কৃষিতে অব্যাহত সাফল্যে মাথাপিছু আয় আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছাবে নতুন উচ্চতায়। উপমহাদেশের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ। পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ আর লুটপাটে জন্মলগ্নে যার খেতাব ছিল তলাবিহীন ঝুরি, অন্যদিকে বাংলাদেশের 24 বছর আগে স্বাধীন হওয়া বিশাল আয়তন ও জনগোষ্ঠীর ভারত নানা প্রাকৃতিক সম্পদে ভরা। বয়সে নবীন আর প্রাকৃতিক সম্পদ কম হলেও শিশু ও মাতৃমৃত্যু, ক্ষুধাসূচক, দারিদ্র্য বিমোচন সহ নানা সূচকে ভারতকে আগেই ছাড়িয়েছে বাংলাদেশ। এবার মাথাপিছু জিডিপিতেও পেছনে পড়ছে উপমহাদেশের মোড়ল, আর সেই সুখবর মিলবে এবছরই। জিডিপির বিচারে পেছনে পড়বে বিশ্বের নামিদামি আরও কয়েকটি দেশ। আমার ধারণা আমরা এর আগে যে গতিতে উঠেছিলাম 18-19 সালে সর্বোচ্চ গতিতে 8.5 আমাদের প্রবৃদ্ধি ছিল, এই বছর আমাদের ব্রেক থ্রু বছর, ট্রানজিশনের বছর, আমরা আবার সেই পুরনো ধাপে যেতে পারবো। স্বাধীনতার 50 বছর পূর্তির আগেই আরও বড় একটি মাইল ফলকে যাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে হচ্ছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির দ্বিতীয় মূল্যায়ন। মিলবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার চূড়ান্ত সুপারিশ। আর্থিক সামর্থ্যের কারণেই সেই উত্তরণ, আমাদের ভঙ্গুরতাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সে কারণে এই উত্তরণ, মানব সম্পদের উন্নতি সে কারণে এই উত্তরণ, দেশের আত্মমর্যাদা বাড়বে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এই কারণে যে দেশের সামর্থ্য আছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা সংস্থার বিচারে 2021 সাল হবে বাংলাদেশের বহু অর্জনের। করোনার ক্ষত কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াবে অর্থনীতি, রেমিটেন্স, রপ্তানি, বিদেশি বিনিয়োগ সবই বাড়বে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছবে $50 বিলিয়ন মাইল ফলকের কাছাকাছি। এসব অর্জনের মাঝে নিহিত থাকবে 21 লাখ কর্মসংস্থান, আরও বেশি মানুষ আসবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়, মান বাড়বে শিক্ষা ও স্বাস্থ্যসেবার। দারিদ্র্যকে আরও আমরা বিষে নেমেছি, এইটাকে যাতে এই বছরে 18-17 কাছাকাছি যেতে পারি আগামী 2 বছরের মধ্যে, 30 সালের মধ্যে এটাকে 5-7 নামানোর আমাদের টার্গেট আছে। সরকার বলছে আর্থিক সহ বিভিন্ন খাতে স্বচ্ছতা নিশ্চিতে জোর দেওয়া হবে। সার্বিকভাবে ব্যবসার পরিবেশ উন্নয়ন সূচক, সক্ষমতা সূচক সহ বিভিন্ন আন্তর্জাতিক মূল্যায়নে উন্নতি করবে বাংলাদেশ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে জানাবো সপ্তাহের বাজার দর। জানাতে রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, নতুন বছরের প্রথম দিন যেহেতু শুক্রবার, তো শুক্রবারে যারা ক্রেতা রয়েছেন তাদের আনাগোনা কেমন দেখছেন এবং শীতকালীন সবজি সহ অন্যান্য দ্রব্যমূল্যের দাম কেমন দেখছেন?
দেখুন, আজ তো নতুন বছরের প্রথম দিন এবং এই নতুন বছরের প্রথম দিনেই যেহেতু শুক্রবার, তাই বাজারে কিন্তু ক্রেতাদের আমরা বেশ ভিড় লক্ষ্য করেছি এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র এবং শাকসবজি তার দাম কিন্তু নিত্য প্রয়োজনীয় শাকসবজির কথা বললে সেগুলি মোটামুটি ঊর্ধ্বগতি। তবে সব থেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে পেঁয়াজের বাজার। গেল কয়েকদিনে পেঁয়াজের বাজারে কিন্তু আপনি জানেন যে ব্যাপক দরপতন হয়েছে এবং এই দরপতনের পেছনের যে কারণটি সেটি হচ্ছে গত 28 ডিসেম্বর কিন্তু ভারত জানায় যে তারা আবার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে যাচ্ছে। এর পেছনের প্রেক্ষাপটটা যদি আমি আপনাকে একটু তুলে ধরি, অর্থাৎ গেল 14 সেপ্টেম্বর ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকায় ভারত সরকার কিন্তু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেওয়ার পরই কিন্তু বাংলাদেশে পেঁয়াজের দাম 2 থেকে 3 গুণ বাড়তে থাকে এবং তখন কিন্তু বাংলাদেশে দেশি পেঁয়াজের মৌসুমও ছিল না, যে কারণে সরকারকে বেশ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয় এবং সেভাবে দাম কমে আসে এবং এখন কিন্তু পেঁয়াজের ভরপুর মৌসুম চলছে। মুড়িকাটা কিংবা হালি পেঁয়াজ কিন্তু বাজারে প্রচুর সরবরাহ, কিন্তু ঠিক এই মুহূর্তে ভারত সরকার গেল 28 ডিসেম্বর আবারও পেঁয়াজের রপ্তানির যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটি তুলে নিয়েছে, অর্থাৎ বাংলাদেশের বাজারে আগামীকাল বা আগামী পরশু থেকেই ভারতীয় পেঁয়াজ প্রবেশ করতে যাচ্ছে। যেহেতু ভারতের পেঁয়াজ প্রবেশ করতে যাচ্ছে এমন কথা দেশের বাজারগুলোতে ছড়িয়ে পড়ার কারণেই কিন্তু দেশি পেঁয়াজের ব্যাপক দরপতন এবং দেশি পেঁয়াজের ব্যাপক দরপতনের ফলে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কিন্তু কৃষকরা, কারণ এবছর আপনি জানেন যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের ফলে পেঁয়াজের ফলনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পেঁয়াজের ফলন ক্ষতিগ্রস্ত হবার পরও যে বিষয়গুলো যে তারপরও যে পেঁয়াজ হয়েছে এখন সেই পেঁয়াজটিরও যদি দাম কমে যায়, অর্থাৎ কৃষক যদি ন্যায্য মূল্য না পান তাহলে তারা কিন্তু শঙ্কায় পড়বেন। অর্থাৎ গত 3 দিন আগেও যে পেঁয়াজটি 38 থেকে 40 টাকা দরে বিক্রি হয়েছে সেটি এই 3 দিনের ব্যবধানে কিন্তু দর নেমে এসেছে 27 থেকে 28 টাকা কেজি দরে। তাই কৃষক ছাড়া আড়তদার এবং পাইকার যারা রয়েছেন তারা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ সরকারের কাছে এই আহ্বান জানাচ্ছেন যেন পেঁয়াজের এই দরপতন যেন অব্যাহত না থাকে এবং ভারতীয় পেঁয়াজ এলেও যেন দেশি পেঁয়াজ মূল্য পায়, অর্থাৎ দেশি কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়টি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বাজার থেকে এ সপ্তাহের বাজার দরের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে 34 জনের মৃত্যুর ঘটনায় পুলিশের মামলায় 29 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে তদন্ত সংস্থা সিআইডি। এতে প্রধান আসামি করা হয়েছে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর মিয়াকে। বৃহস্পতিবার সন্ধ্যায় কোর্ট ইন্সপেক্টরের কাছে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। আগামী 3 জানুয়ারি তা আদালতে উপস্থাপন করা হবে। সিআইডি নারায়ণগঞ্জের বিশেষ পুলিশ সুপার জানান, সরকারি বিধানের কারণে তিতাসের অভিযুক্ত 8 কর্মকর্তা কর্মচারীর নাম অভিযোগপত্রে না থাকলেও তাদের মামলায় রাখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন পেলেই তাদের আসামি হিসেবে সম্পৃক্ত করা হবে। গত 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মারা যান 34 জন, এতে গুরুতর আহত হন 15 জন। অবহেলার জন্য এই 29 জন আসামি দায়ী বিদায় তাদের বিরুদ্ধে 304 ক অর্থাৎ এ দ্বারায় চার্জশিট দাখিল করছে। 3/1/2021 তারিখ আমাদের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় এই চার্জশিট সিন করবেন। মামলার পরবর্তী ধার্য তারিখ হচ্ছে 27/1/2021। করোনাকালে ভিনদেশে যাওয়া মানা, কিন্তু পাখি তো আর সীমান্ত বাধা মানে না। খাবারের সন্ধানে এবছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 4টি লেকে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখি। বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের গবেষকেরা বলছেন এবছর ক্যাম্পাসে 7,000-এরও বেশি পাখি এসেছে। প্রতি বছর 5 প্রজাতির স্থলে এবার 12 প্রজাতির হাঁস পাখি এসেছে ক্যাম্পাসে। করোনার কারণে এবছর হচ্ছে না পাখি মেলা। প্রতিবছর শীতের এই সময়টায় পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবার করোনার কারণে অনেকটা জনমানব শূন্য পরিস্থিতিতে আরও অবাধ হয়েছে পাখির বিচরণ। গবেষকেরা বলছেন ক্যাম্পাসে গত বছরের শুমারিতে 5,000-এর কিছু বেশি পাখি রেকর্ড করা হয়, কিন্তু এবার 4টি লেকের মধ্যে সবচেয়ে বেশি পাখি এসেছে দক্ষিণের লেকে।
গ্রেটার স্কাউপ, আফ্রিকান কম্বো ডাক, নাকাতা খুন্তে হাঁস, জিরিয়া, ভূতি হাঁস, লেঞ্জা হাঁস সহ প্রায় 7,000-এরও বেশি পাখির বিচরণ এখন জাহাঙ্গীরনগরে। যদিও ছোট সরালি, শামুকখোল, জলপিপি সারা বছরই থাকে ক্যাম্পাসে। 20 বছর আগে ছিল এ ধরনের বেশ কিছু প্রজাতি দেখা যাচ্ছে। সাধারণত আমরা ক্যাম্পাসে প্রতি বছর 5 থেকে 6 প্রজাতির হাঁস জাতীয় পাখি দেখতে পাই। তবে এবার মোট 12 প্রজাতির হাঁস জাতীয় পাখি এখানে এসেছিল এবং এদের মধ্যে বেশ কিছু পাখি যেমন কমন টিল, আফ্রিকান কম ডাক, তারপর এদিকে স্কার্ফ ডাক, এগুলো আসলে বহু বছর পর ক্যাম্পাসে ফিরে এসেছিল। তীব্র শীত থেকে বাঁচতে প্রতি বছরই 1000 মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলে উড়ে আসে পরিযায়ী পাখিরা। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে দেখা মেলে এদের 70 প্রজাতির। সারা বছরই বেশ কিছু প্রজাতির পাখি তারা এই ক্যাম্পাসে এসেছে, অনেক সময় থেকেছে, তারা বাচ্চা তুলেছে, ছানা তুলেছে। এটি আমরা আগে অনেক পাখির ক্ষেত্রেই দেখিনি। জলমুরগি তার মধ্যে অন্যতম। এছাড়া যে সরালি পাখিটি আমরা দেখে থাকি, এই সরালি পাখিও কিন্তু এবছর অধিক সংখ্যক ছানা তুলেছে এই ক্যাম্পাসে। এবছর মহামারীর কারণে হচ্ছে না 20 বছর ধরে চলে আসা পাখি মেলা। ক্যাম্পাস বন্ধ, তাই দর্শনার্থীদের প্রবেশও রয়েছে নিষেধাজ্ঞা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরের শেষ দিনে ঘটা করে 2021 সালের ফুটবল ক্যালেন্ডার প্রকাশ করেছে বাফুফে। নিয়মিত প্রিমিয়ার লিগ, নির্ধারিত সময়ে দল বদল ছাড়া বয়সভিত্তিক ফুটবলের জন্য আছে আলাদা পরিকল্পনা। পাশাপাশি আছে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা। পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেবে না বাফুফে। ক্লাবগুলোকে আগেভাগে সতর্ক করেছেন সভাপতি গাজী সালাউদ্দিন। বছরের শেষ দিনে বাফুফের প্রেস কনফারেন্স, যেখানে প্রকাশ পায় 2021 সালের ক্যালেন্ডার। সূচি বিপর্যয়ে বরাবরই সমালোচনা, প্রশ্নের মুখে পড়া ফুটবল ফেডারেশন এবার কঠোর এই ইস্যুতে। চতুর্থ মেয়াদে দায়িত্ব নিয়ে যেন নতুন শুরুর চেষ্টায় কাজী সালাউদ্দিন। করোনাকালে ক্যালেন্ডার দিয়ে সেই চ্যালেঞ্জ নিয়েছেন, আর সেটা বাস্তবায়নে কাউকে ছাড় না দেওয়ার বার্তাও দিয়ে রাখলেন। যতগুলো আইটেম দিয়েছে সবগুলোই মেজর আইটেম। এর মধ্যে স্পেসিফিকলি এটা চাই, এটা চাই না। যদি যেটা চাই না ওটা আমি এখানে নাম দিয়ে দিতাম না। সো উই ওয়ান্ট টু অ্যাচিভ এভরিথিং। ন্যাশনাল প্লেয়ার ছাড়া খেলতে রাজি না, এবং তাদেরও কারণ আছে। বাট আমরা এখন ওই পরিস্থিতিতে যেতে পারি না। আশা করি ফিউচারে যেতে পারবো। ক্যালেন্ডারে বঙ্গবন্ধু গোল্ড কাপ রাখা হয়েছে 1 থেকে 11 মার্চে। আগে পরে হবে জাতীয় দলের ক্যাম্প। আছে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার সুযোগ। 25 মার্চ আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের খেলা। এমন স্লট রয়েছে মে ও জুন মাসেও। পরিস্থিতি বুঝে ঠিক হবে পরিকল্পনা। যদি আমরা কোয়ালিফাই করি সেকেন্ড রাউন্ডের জন্য, তাহলে একরকম পরিস্থিতি হবে, আর যদি কোয়ালিফাই না করি তাহলে আরেক রকম হবে। এবং অবশ্যই সেই সময় যদি কোয়ালিফাই না করি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো। জেলা ফুটবল প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও প্রিমিয়ার লিগের সূচি কাছাকাছি সময়ে হওয়ায় বিপাকে পড়তে পারে ক্লাবগুলো। তবে খেলোয়াড় তৈরিতে কঠোর অবস্থানে বাফুফে। একই সাথে 4টা লিগ না করলে যেটা হচ্ছে, সেকেন্ড ডিভিশনের প্লেয়ার ফার্স্ট ডিভিশন খেলছে, ফার্স্ট ডিভিশনে থার্ড ডিভিশন খেলছে। ওই 12টা ক্লাবের ওই 100টা প্লেয়ারই সব খেলছে। তো আমার তো তাহলে এত লিগ করার দরকার নেই, একটা লিগই করলে হয়। আমি প্রবলেম ফেস করলেও আই উইল র্যাপ অন ইট। কেউ খেললে খেলবে, না খেললে না খেলবে। এখন আমরা একটা জায়গায় আসছি যেখানে উই উইল হ্যাভ টু টেক আ স্ট্যান্ড। মার্চের মধ্যে জিমনেশিয়াম তৈরির টার্গেট বাফুফের। পাশাপাশি ফুটবলারদের জন্য স্পোর্টস কোটায় কোভিড ভ্যাকসিনের দাবি জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। আমাদেরকে যেন একটা কোটা দেওয়া হয় স্পোর্টসের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 4টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি চট্টগ্রাম আবাহনী। 2 জয় গ্রুপ সেরা হয়েই শেষ 8-এ এসেছে শেখ রাসেল। প্রতিপক্ষের জালে 4 গোল দেওয়ার বিপরীতে 2টি হজম করেছে বেঙ্গল ব্লুজ। বিদেশি রিক্রুট আসারোরভ উগো চুকুয়া এ মৌসুমে দলটির অন্যতম ভরসা। তকলিস হেমন্তের মতো দেশিরাও ম্যাচে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে 1 ম্যাচ জিতে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী। দলটি ডাগআউটে ঘরোয়া ফুটবলের সেরা কোচ মারুফুল হক। প্রতিপক্ষকে ভোগাতে পারে ব্লু পাইরেটসের ব্রাজিলিয়ান রিক্রুট নিক্সন। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।